আসলে থিয়েটার বা খবর বা আমরা যে ধরনের কাজ করি এগুলো সবগুলোই না টিম গেম, কোনো একজনের দ্বারা। এখন ইদানিং দেখি সঞ্চালনা শেখানো হয় বলে বিভিন্ন স্কুল এগুলো শেখানো যায় না। সঞ্চালনার যে কাজ তার কাজ কিন্তু পারফরমেন্স না, কিন্তু সঞ্চালনা শেখানো হয় বলে না, সঞ্চালনা শেখানো এটা খানিকটা লোকসভা। একটু আগে আপনি একটা কথা বললেন শ্রুতি নাটকটা, শ্রুতি নাটক বলে কোনো কথা হয় না, কিন্তু একটু বিতর্কিত হচ্ছে, কিন্তু স্ক্রিপ্ট দেখে মানে সেটাকে বলে ভয়েসে বলছে সেটাকে বলে পাঠাভিনয়, শ্রুতি নাটক নয় ভাই। নমস্কার, চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবশ্রী চলে এসেছি, আপনাদের বন্ধু, আবারও আরেকটা এপিসোড নিয়ে, যেখানে আবারও গল্প করব, আবারও আড্ডা জমাবো। সাথে আছি এক বিশিষ্ট ব্যক্তিত্বকে, যিনি আমাদের চ্যানেলের আজকের অতিথি। আপনারা তাকে সবাই দেখেছেন, বহুদিন ধরে খাস খবরে তার খবর পড়া শুনেছেন, এফএম রেডিওতে তার গলার আওয়াজ শুনেছেন, মঞ্চে দেখেছেন সঞ্চালনা করতে, এবং নাটকের সাথেও তিনি যুক্ত ছিলেন, অভিনয় করতে দেখেছেন। অবশ্যই সেই অতিথির সাথে আলাপ করিয়ে দেব। এরকম একজন ত্রিমুখী প্রতিভার অধিকারী অতিথি আমাদের চ্যানেলে আজকে এসেছে। আর বেশি সময় আর নেব না, চলে যাই অতিথির সাথে গল্প করতে, আড্ডা জমাতে, আর অনেক কিছু তার কাছ থেকে জেনে নেব। সৌভিক মজুমদার, নমস্কার স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আর অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার ভেতরে, আপনার তো অনেক রকমের কাজ, বহুদিন ধরে আমরা সেটা জানি, তার ভেতরে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আজকে আপনার সাথে শুধু সাক্ষাৎকার বলে কিছু না, একটু গল্প করব, জেনে নেব আপনি এই জগতে এত কিছু সামনে কি করে এগিয়ে চলেন। কেমন আছেন বলুন? এইরকম সময় যতটা ভালো থাকা যায় ততটাই আছি, তবে থাকা সবসময় ভালোর সঙ্গে মন্দও থাকে, ভালো মন্দ মিশিয়ে আছে। আচ্ছা, আপনি সংবাদ পাঠ করেছেন, খাস খবরে জানি, বহুদিন ধরে আকাশ বাংলাতে দেখেছি আপনাকে খবর পড়তে, মঞ্চ সঞ্চালনা করেছেন, নাটক করেছেন। আমি যতটুকু জানি আপনি স্কুল লাইফ থেকেই নাটকের সাথে কোথাও একটু একটু করে যুক্ত ছিল। তখন থেকে কি ভেবে নিয়েছিলেন যে আমি নাটকের জগতে আসবো বা আমার সৃজনশীলতা জগতে পেশা হবে? না, এটা ছোট বয়সে কেউ এভাবে ভাবে না। ছোট বয়সে মানুষের কল্পনার পাখাটা তো অনেক বিস্তৃত থাকে, ক্রমশ সময় এবং তার শক্তি তাকে কল্পনার পাখাগুলোকে ছেটে দেয়। তখন অনেক কিছু ভাবতাম, কখনো ভাবতাম সুনীল গাভাস্কর হবো। আসলে থিয়েটার যাত্রা এটা আমি খুব ছোট থেকে অনুরাগী হাঁ করে দেখতাম আর কি। যাত্রা হলে আমাকে বাড়ি থেকে উঠতে পারতো না, আমি ঠিক চলে গিয়ে মঞ্চের একদম প্রথম দিকে কোনো একটা কোণে হাঁ করে যাত্রা দেখছি বা থিয়েটার দেখছি। এইভাবে সমস্ত বিখ্যাত মানুষদের কাজ দেখা। আসলে আমার একটা কল্পনা, ভীষণ কল্পনা প্রবণ আমি ছোট থেকে, ওইগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় তখন 3 পয়সার কলাটা যাত্রা ফর্মে করছেন, সেইটা দেখেছি তরুণ অপেরার শান্তি গোপালের মাউসের আমি সুভাষ বলছি, দুনিয়া কাঁপানো দিন বোধ হয়, দুনিয়া কাঁপানো কি একটা, সেটার নামটা মনে পড়ছে না, মাউসের তো বললাম। দেখেছি গণনাট্য, তখন নটসূর্য দিলীপ চট্টোপাধ্যায় সাজানায় পাঠটা করতেন, ওইটা দেখেছি। সোনাই দিঘিতে উনি আবার ভাবনা কাজীর পাঠটা করছেন, সে বিশাল চেয়ারা নিয়ে ভাবনা কাজী আর সোনাই এর মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে। ওটা আমার এখনো ছোটবেলার স্মৃতিটা মনের মধ্যে রয়ে গিয়েছে। তো এবারে ভালোবাসাটা ছিল, ডেফিনেটলি থিয়েটার প্রতি ভালোবাসাটা ছিল, অভিনয়ের প্রতি, সেটা যে কোনো কমই হোক। আর ছোটবেলায় সবাই মানে কেউ গান করে, কেউ অভিনয় করে, ছোটবেলায় বাঙালিদের এটা স্বাভাবিক জীবনযাত্রার মধ্যেই পড়ে, আমিও সেইভাবে ছিলাম আর। কিন্তু বাড়িতে যেহেতু খুব স্ট্রিক্ট রুলের মধ্যে দিয়ে
বড় হতে হয়, বাড়ির সঙ্গে সংঘাতে গিয়েও সেটা রিহার্সালে গিয়ে ফেলতো। আচ্ছা, তো সেটা একটা মজার ব্যাপার থাকতো। আসলে শুরুটা হয় ক্লাস থিয়েটার। চলে গিয়েছেন একজন নাট্য ব্যক্তিত্ব রমেন সরকার, তোমরা নাম শোনোনি, ক্লাস থিয়েটারের পরিচালক ছিলেন। তারা ছোটদের নিয়ে কাজ করবেন বলে প্ল্যান করে আমাদের কয়েকজনকে নিয়ে একটা ওয়ার্কশপ টাইপের করেন, মানে গ্রীষ্মের ছুটির সময়। তো এইরকম হচ্ছে, তো ওনার দুটো প্রিয় ছাত্র পানাদা আর পঙ্কজ দা, এরা দায়িত্ব নিলেন এই ওয়ার্কশপটার, আমাদের ট্রেনিং দিতে শুরু করলেন। এবং স্ক্রিপ্টটা হচ্ছে ওনারা যে নাটকটা করেন সেই সময়, বেথেল ব্রেক্টের এক্সেপশনাল রুলস বলে যে নাটকটা, সেটা মানে ওরা বিধি ও ব্যতিক্রম নাম দিয়ে করেছিলেন। তো সেইটাকেই ওরা ওয়ান অ্যাক্ট ফর্ম, কম্প্যাক্ট ফর্মে এনে আমাদের জন্য তৈরি করাচ্ছিলেন। ওইটাই করেছিলাম প্রথম, খুব মন দিয়ে ওই কাজটা করছিলাম। এছাড়া পাড়ার নাটক তো সবাই যেভাবে করে আমিও সেভাবে করতাম, তার পাশাপাশি এটা ঘটলো। কিন্তু যখনই পাড়ার নাটক হয়, যাই হোক, আপনার ইনভলভমেন্টটা মনে হয় প্রথম ইনভলভমেন্ট, লোকের অ্যাপ্রেজাল, এগুলো বেশি ছিল আর কি, মানে পেতাম আর কি। যে নাটকই কখন ভারত বিচার করে করতে গেছি সেটাতেও লোকে বলে বাহ ব্যাপারটা বেশ ভালো হয়েছে। কোপারটা করে কি আমার এখন মনে হয় সম্ভবত রাম রাম বসু বলে বোধহয় একটা চরিত্র ছিল সম্ভবত, আমি খুব এক্ষুনি মনে পড়ছেন, বহু আগের তো। সেই পাড়া নাটক করতে গেছি, তাতেও লোকে বলেছে যে নাটকটা ভালো হয়েছে। তো আসলে আমি খুব মন দিয়ে এটা করার চেষ্টা করি। সবাই আর মানে নাটকটা, পাড়া নাটকটা অনেকটা ক্যাজুয়ালি করতো, তো আমি অতটা ক্যাজুয়ালি করতাম না, এটাই হয়তো ডিফারেন্স ছিল। কোনো ছোট কিছুকে মন দিয়ে করলে সেটাই কোন দিন কোথায় বলে যাবে, কি অ্যাপ্রিশিয়েট করে দেবে, সেটা একটা সম্ভাবনা ছিল, সেইভাবে করা না, এটা একটা ভালোবেসে করা, ভালোবাসার থেকেই করা। তারপরে তো এফএম এর কাজটা শুরু হলো। এফএমটা খানিকটা হঠাৎ করেই করা। আমার এক বন্ধু ইন্দ্রনীল পাল বলে, সে টাইমস অফ ইন্ডিয়ার কাজ করতো, তাকে বললাম এরকম একটা রেডিও হচ্ছে, তুমি হ্যাঁ তুই দিবি, করতে গলাটা তুই দিবি, আমি ক্যাসেটটা দিয়ে গেলাম। তো তারপরে ওখানে যিনি দায়িত্ব ছিলেন অভিজিৎ দাসগুপ্ত, তাকে তিনি ফোন করে বললেন যে আপনাকে দুটো অনুষ্ঠান, দুটো দিন আপনাকে দেখা হবে, দুটো দিনের মধ্যে যদি মনে হয় তাহলে আমরা আরো 1 মাস দেখবো, তারপরে আপনার সঙ্গে ফাইনাল কথা বলবো। আমার প্রথম দিন অনুষ্ঠান করার পরেই ওনারা ডেকে ডাকলেন, বললেন যে তুমি এখানে নিয়মিত কাজ করতে পারবে, তুমি কি করো? আমি থিয়েটার করি। আর কিছু করো না? অবাক হলো, মানে সংসার চলে ছিল তখন, সংসার নেই, আমি বাড়িতেই থাকি, বাবার হোটেলে থাকি। হ্যাঁ, মানে আমার হয়তো সেই চাপটা ছিল না, আমার বাবা চিকিৎসক ছিলেন এবং এমএস মেডিকেল কলেজে প্রফেসর ছিলেন, সেই চাপটা ছিল না, মানে লোকে যেটা চাপের কথা ভাবে সেই চাপটা ছিল না হয়তো। কিন্তু কি করবে আর কি, মানে কি করো না, কি করতে চাও জীবন, যদি নাটক করতে চাই তখন তাকিয়ে পাগল ভাবে ভাবতে হয়তো। সবাই তখন থিয়েটারটা আসলে যারা করতেন সিরিয়াসলি, তারা প্রত্যেকে একটা সরকারি চাকরি করতেন, প্রত্যেকে, কেউ রেলে, কেউ ব্যাংকে, কেউ রাইটার্স বিল্ডিং, কেউ বিধানসভায়। আপনি কথাটা বলছেন, আমি একটা অদ্ভুত সংযোগও দেখেছি এই বাচিক জগতে, যারাই আছে নাটক এবং বাচিক জগতে, আমি কোনো না কোনো ভাবে দেখেছি সরকারি চাকরি করছে। আমি আসলে একদমই ঠিকই বলেছেন। বাচিকের সঙ্গে আমি, বাচিকের একটা সংগঠন আছে, আমি তাদের সঙ্গে যুক্ত নই। আসলে আমি থিয়েটারের সঙ্গে সংযুক্ত, তো হয়তো আমি মঞ্চে আবৃত্তি করছি বা মঞ্চে সঞ্চালনা করছি বা যাই করি, সেটা আমি ইন্ডিভিজুয়ালি করেছি। আমি মানে ওই আসলে বাচিক বলে যারা করেন তারা মূলত দেখেছি যে পাঠাভিনয় করতে গিয়ে শ্রুতি নাটক বলে করেন একটা কিছু, যেটা আমার খুব একটা মনোভূত হয় না। থিয়েটার মানে কিন্তু অনেক পরিশ্রম লাগে, একটা পাঠকে আত্মস্থ করা, তাকে শরীরে মনে সংলাপগুলোকে নিয়ে তার সঙ্গে বাঁচা, তারপরে গিয়ে মঞ্চে করা, তার আগে এতটা প্রিপারেশন লাগে। কাগজ খুললাম আর মাইকের সামনে গলা গম্ভীর করে পড়ে গেলাম, এটার সঙ্গে আমার নাটক বা থিয়েটারে কোনো রিটেক নেই না, সবসময় সেটাই আলটিমেট, ওটাই খবরের কথা তো আসবোই, মানে আপনার কাছে তো সেটা শুনবোই। এই যে তিনটে জায়গায় আপনি নাটকটা আবেগ নিয়ে চলা, একটা আবেগ থাকে তো চরিত্র, আপনি এবার সংবাদ পাঠক, সেখানে কোনো আবেগ থাকে না, মানে আবেগ বিরোধী কাজ করলেই বেরোচ্ছি।
এবার এই দুটোকে আপনি কি করে ডিফারেন্সিয়েট করে একই দিনে দুটো শিফটে কাজ করছেন? ধরুন খবর পড়ছেন, খবর পড়ে থিয়েটার মঞ্চে চলে গেলেন অভিনয় করতে, ব্যালেন্স রাখতে হয় তো? হ্যাঁ, খুব চাপ হতো। চাপ হতো মানে আনন্দের চাপ, এই চাপটা সবসময় হোক চাই না। আসলে কি জানেন তো, মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে এখনকার যে নিউজের ফরম্যাটটা যেটা বলছেন, সেটা শুধু আমাদের হাত ধরে, মানে ঘাস খবর যার কথা বলছেন না, এই ফর্মটাকে ভেঙে ফরম্যাটটা তৈরি করার পিছনে আমরাই, আমাদের ভাবনাই কাজ করেছিল। এখন যদিও আজকের দিনে দাঁড়িয়ে টেলিভিশনে যে প্রেজেন্টেশনটা দেখি, সেটা আমার ভালো লাগে না। ভালো লাগে না কারণ আমার যেটা মনে হয় যে যারা পরিচালন মন্ডলী আছেন এবং যারা নিউজ ফেস অ্যাঙ্কার, তাদের কোথাও একটা এই বিশ্বাস আছে যে আমি যদি চিৎকার না করি হয়তো লোকে অন্য চ্যানেলটা দেখতে শুরু করবে। আমার মনে হয় সেটা ঠিক না। প্রেজেন্টেশনে একটা মজা রাখতে হবে, আকর্ষণীয় ব্যাপারটা রাখতে হবে। তুমি যে খবরই পড়ো, অনেক সময় কি হয়, খবরের জগতে স্ল্যাম ফেলে একটা মানদণ্ড খবর চলে, একটা ফেজ ধরে আবার খবরের পিক আপ আসে, এটা যদি অনেক সানসানি খবর হতে থাকে, লোকে বারবার দেখতে চায়, এরকম হয়। তো ওটারও আপস এন্ড ডাউন থাকে, কিন্তু তোমাকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ওই এনার্জি লেভেল, ওই ম্যাজিকটা সবসময় রাখতে হবে। হ্যাঁ, যেটা আমরা সংবাদে, দূরদর্শনের সংবাদ তো সবার প্রথম, তখন না, ওই ফরম্যাট থেকে কিন্তু অনেক আলাদা হতে থাকতো, ওই ফরম্যাট থেকে একদম ভেঙেই থাকতে আলাদা হয়েছে। কিন্তু এটা আপনি একদমই ঠিক বলেছেন, এখন সব চ্যানেলে খবরের ডেলিভারিটা দেখে তো চিৎকার করে বলে। চিৎকার করে, উচ্চারণ শুদ্ধিটা একদম নেই, একদম ঠিক করে বলতে পারেন, চিৎকার করে বলতে, বানান ভুল তো স্ক্রিনে দেখা যায় না, সেটা আমি ছেড়ে দিচ্ছি। রেল দুর্ঘটনা চিৎকার করে বলছে, মার্ডার হয়েছে চিৎকার করে বলছে, মানে চিৎকার মানে পারস্বরে পরিত্রাহী চিৎকার বলে না, মানে পরিত্রাণ পেতে গেলে মানুষ চিৎকার করে বলছে। কেন করছে? নিশ্চয়ই পরিচালন মন্ডলী ভাবছে যে এইভাবে করলে হয়তো হবে। কিন্তু আপনি যদি এখনকার যে এই ধরনের প্রেজেন্টেশন আপনার বাড়ির শোবার ঘরে বা বসার ঘরে টেলিভিশন চালিয়ে এটা যদি 10 মিনিট দেখেন, আপনার মানসিক স্থিতি নষ্ট হয়ে যাওয়ার জন্য সেটা যথেষ্ট। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। আপনার খুব প্রিয় সংবাদ পাঠক, আপনি যেহেতু এই জগতের লোক, আপনার তো এরকম থাকবেই কেউ একজন যার বাচন ভঙ্গি। না 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 না, একেবারেই না। মানে আমাকে কেউ এর মতো এইটা একটা কেউ দিতে পারেনি, চেষ্টা করেছিল প্রথম থেকে, এর মতো না পারেনি। কণ্ঠস্বর আমার মতো, আমার প্রেজেন্টেশন স্টাইল পুরোটাই আমার না। আমি কাউকে কোনোদিন ফলো করি, আমি ফলো করেছি গ্রামারকে, ব্যাকরণকে, যেটা ফলো করে। সংবাদ পাঠক হতে গেলে গ্রামার এক্স্যাক্টলি কি মেনে চলা উচিত, যদি একটু গ্রামার আমি দু অর্থে বলছি। গ্রামার মানে সংবাদের নিজস্ব একটা ব্যাকরণ আছে, যে একটা খবরের মধ্যে আপনি হয়তো আপনার অন্তরের শ্লেষ বা অন্তরের রাগটা রাখতে পারেন ছোট করে, যাতে লোকে বুঝতে পারে যে এটা সমাজের জন্য খুব খারাপ একটা জিনিস, কিন্তু আপনি কখনোই সেটা নিয়ে ইলেটেড বা সেটা গলে যাবেন না, আপনাকে শক্ত থাকতে হবে। সংবাদের সঙ্গে আপনিও যদি নিজেকে মিলিয়ে ফেলেন, তাহলে কোথায় হয়, ধরুন একজন অ্যাঙ্কার আজকে এই চ্যানেলে কাজ করছেন, কালকে অন্য চ্যানেলে কাজ করতে পারেন। এই চ্যানেলে সে যদি খুব বিশ্বাসযোগ্য ভাবে একটা খবরকে তার সঙ্গে মিলে যায়, যে লোকে মনে হয় যে এই লোকটা এই রাজনীতিতে বিশ্বাসী, তাকে তার উল্টো চ্যানেলে যদি কখনো সে চাকরি করে, সে বিশ্বাস করাটা শক্ত হয়ে যায়, প্রায় অসম্ভব হয় না অনেকের ক্ষেত্রে। মানে একটা মাঝের পথ দিয়ে চলা উচিত, কারণ সে কোথায় পরবর্তীকালে কাজ করবে সে নিজেও জানে না, কারণ এগুলো সবই তো প্রাইভেট ফার্ম। আজকে এখানে আছি, কালকে অন্য চ্যানেলে থাকতেই পারি। হ্যাঁ, সুতরাং নিজেকে বিশ্বাসযোগ্য করতে গেলে যেটাকে বলে আপনি একটা বিশ্বাসের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলবেন। বিশ্বাসটার কথাই হয়তো আপনি বলছেন, কিন্তু আপনাকে একটু নৈতিক থেকে বলাটাই বোধহয় ঠিক।